সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, পুলিশ সপ্তাহে আহ্বান প্রধানমন্ত্রীর। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, শপথ নিয়েছেন 9 মন্ত্রী। ফ্যাসিবাদী শক্তি যেন আর পুলিশকে ব্যবহার করতে না পারে, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দেন সরকার প্রধান। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ। খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার আগে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিপীড়িত, নির্যাতিত, অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে নির্মম পুলিশ হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল পুলিশকে দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ সপ্তাহ চলবে 13 মে পর্যন্ত। এদিকে রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় পুলিশ পদক প্রদান স্থগিত করা হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সবুজ আর কালোর প্রথাগত ছক ভেঙে এবার নতুন রং আর নতুন রূপে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগানে এগিয়ে যেতে চায় পুলিশ। পরিবর্তন কেবল পোশাকে নয়, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এক পরিবর্তিত বাংলাদেশে জন আকাঙ্ক্ষা আর আস্থার সমীকরণ মেলাতে ব্যস্ত এই বাহিনী। সময় বদলেছে দৃশ্যপট। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর পর এক নতুন ভোরের সাক্ষী বাংলাদেশ পুলিশ। শুধু পোশাকের রং নয়, সংস্কারের দাবি আর জনবান্ধব হওয়ার অঙ্গীকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বাহিনীটি। এটি রাজধানীর ধানমন্ডি থানা। আমরা এখন এ থানার একজন পুলিশ সদস্যের ব্যারাক থেকে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার চিত্র দেখব। সাব ইন্সপেক্টর তানভীরের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় যে পোশাকটি তার পরিচয় ছিল, আজ সেটি ভিন্ন। নতুন পোশাকে আয়নার সামনে দাঁড়ালে শুধু অবয়ব নয়, মনেও জাগে নতুন এক দায়বদ্ধতা। প্রতিদিনের মতো প্রস্তুতি শেষে রাস্তায় দাঁড়িয়ে কাক ডাকা ভোর কিংবা তপ্ত রোদে ডিউটি করাটা পুরনো অভ্যাস, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি এখন অনেকটা নিবিড় পর্যবেক্ষকের মতো। সাধারণ মানুষও এখন পুলিশের কাছে আগের চেয়ে বেশি অধিকার নিয়ে কথা বলছে। তানভীরের মতো হাজারো পুলিশ সদস্যের দৈনন্দিন রুটিন একই রকম। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে, জনগণের সেবা প্রদানের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের প্রতি জনগণের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।
পুলিশ সপ্তাহ এবার ভিন্ন এক আবহে। বাহিনীর সংস্কার প্রক্রিয়ায় গুরুত্ব পাচ্ছে মানবাধিকার ও পেশাদারিত্ব। তবে লোকবল সংকট আর লজিস্টিক সীমাবদ্ধতা এখনও কাটিয়ে ওঠার লড়াই চলছে। ট্র্যাডিশনাল পুলিশিং থেকে বের হয়ে আমরা টেকনোলজি বেস পুলিশিং ডিএমপির ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি। বিভিন্নভাবে আমরা জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতেছি, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এবং ওপেন হাউস ডে ইত্যাদির মাধ্যমে জনগণের সাথে কানেক্টেড হয়ে আমরা জনগণ কোথায় কি সমস্যা, তাদের প্রতিটি সমস্যা দূর করার জন্য ব্যবস্থা করেছি। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগানে আগামীর পথ চলতে চায় পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পোশাকের রং আর স্লোগান বদলানো নয়, প্রয়োজন মনস্তাত্ত্বিক পরিবর্তনের। সাধারণ পুলিশ সদস্যদের পরিশ্রম আর ঊর্ধ্বতনদের সঠিক নির্দেশনায় পারে পুলিশকে প্রকৃত জনবান্ধব এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 8 জুন পরবর্তী দিন ঠিক করেছে আদালত। জুলাই 2024 আন্দোলনে উত্তাল ঢাকাসহ সারা দেশ। 18 ও 19 জুলাই নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উস্কানি, প্ররোচনা ও প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ মারা যান 9 জন, আহত হন আরও অনেকে। এই মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র তাপস সহ 28 জনের বিরুদ্ধে। রবিবার এই অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপ ছিল উস্কানিমূলক ও অমানবিক। তিনি আন্দোলন দমনে চেষ্টা করতে পারেন বা তিনি রাষ্ট্রীয় নানান কলাকৌশল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওপেন নির্দেশনা দিয়েছি, লেথাল ওপেন ব্যবহার করবে, সোজা গুলি করবে। এই রকম একটা অমানবিক বা ভয়াবহ একটা আদেশ, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল ওয়েপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল এবং নির্বিচারে পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা শুরু করলো। এই মামলায় গ্রেপ্তার আছেন 4 জন, আর নানক ও তাপস সহ পলাতক 24 জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জীবিকার তাগিদে দুর্গম পাহাড়ি এলাকার মায়েদের জীবন সংগ্রাম চলে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। শিশুদের বাড়িতে রাখার সুযোগ না থাকায় সাথে নিতে হয় তাদেরও। কাজের পুরো সময়টা সন্তানকে পিঠে বেঁধেই চলে তাদের কর্মব্যস্ততা। ভোরের আলো ফোটার আগেই পাহাড়ে শুরু হয় কর্মব্যস্ততা। এভাবে মায়েরা বেরিয়ে পড়েন কাজে। প্রত্যেক মায়ের সাথে তাদের শিশু সন্তান। পিঠে কিংবা বুকের সঙ্গে সন্তানকে বেঁধে কাজ করেন তারা। কেউ জুম চাষ করেন, আবার কেউ সংগ্রহ করেন কাঠ। অনেক মা স্থানীয় বাজারে সবজি বিক্রি করতে যান। মা দিবসেও থামে না পাহাড়ের সংগ্রামী এই মায়েদের জীবন যুদ্ধ। প্রিয় সন্তানকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করার স্বপ্ন দেখেন তারা। যদিও এখনও পাহাড়ি জনপদে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। পরিবারের রাখার সমস্যার কারণে হয়তো দেখভাল করার লোক নাই, সেই জন্য সাথে করে বাচ্চাকে নিয়ে যায়। তারপরে ওখানে কাজ করতে করতে তখন বাচ্চাকে দুধ খাওয়ায়, আর এর দুধ খাওয়ায় এবং ওখানে ঘুমাই রাখে। আমার সব হলো ছেলে তাকে যেভাবে পারি বালা করে মানুষ করে
ওনাকে মানুষের মতো মানুষ করে তুলি, সুশিক্ষিত করে উঠতে জানি, এটাই আমার সব। প্রতিকূল পরিবেশেও পরিবারের অর্থের যোগান দেন কর্মঠ এই মায়েরা। এক বোনরা শাক বিচিলি কাস্টিয়া পাই, কত কষ্ট করি লেখাপড়া করি, আরো আছি এই সামনে দি পরীক্ষা চলিব 4,000 টাকা কতন দিও, খরচ বেশি, এই লেখাপড়া পড়ারি দি, তারপরে ঘর ভাড়া দন করা, এই নবারিত। মাতৃত্বের ভালোবাসার পাশাপাশি পাহাড়ের কঠিন জীবন যুদ্ধের নামই মা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বন্দর নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি। সকালে বন্দর ভবন প্রাঙ্গণে উদ্বোধনের পর বন্দর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি বন্দর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে 4 নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। এই সময় বক্তারা বলেন, দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ বন্দর পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা বিধি মেনে চলার মাধ্যমে যে কোনো ধরনের দুর্ঘটনা ও ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। গাজীপুরে নিহত 5 জনকে তাদের বাড়ি গোপালগঞ্জে দাফন করা হয়েছে। গোটা গ্রামে চলছে শোকের মাতম। ময়নাতদন্ত শেষে গাজীপুর থেকে মরদেহ গোপালগঞ্জে পৌঁছানোর পর সকাল 11টায় নিহত শারমিন আক্তারের বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা গ্রামে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের 3 শিশু সন্তান রয়েছে। সকাল 7টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, বাড়ির নিচতলায় ভাড়া থাকেন কালাম ও সাইমা দম্পতি। রাতে রান্নাঘরের গ্যাস লাইন লিকেজ হয়ে ঘরে জমেছিল। সকালে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে এবং পরিবারের সদস্যরা দগ্ধ অবস্থায় আর্তনাদ করছেন। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ 5 জনের শরীর 30 থেকে 95% পর্যন্ত পুড়ে গেছে। রোদ ওঠার পর ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। আমি আছি এখন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলাংজুরি ইউনিয়নের বড় হাতকবিলা গ্রামে। এখানকার কৃষকরা বলছে যে গত কয়েকদিন রোদ উঠায় তাদের স্বস্তি মিললেও তাদের যে আক্ষেপের জায়গাটা হচ্ছে, তারা যে হাওরের তলিয়ে যাওয়া ধান, সেই ধান কিন্তু নিয়ে আসার পরে সেই ধান থেকে চারা গাছ যে গজিয়েছে, পাশাপাশি ধানের যে কালার নষ্ট হয়েছে এবং ধান থেকে যে দুর্গন্ধ বের হয়েছে, তাদের যে খড়টুকু আছে সেই খড় কিন্তু নষ্ট হয়ে গেছে। গত বছর 500 কাটা ক্ষেত করছি, এক বুড়া ধানও ব্যস্ত আসছি না। আবার মনে হলো যে এই বছর যে গৃহস্থ করছি, এই যে বন্যায় এরপরে অতিরিক্ত বাদলি হওয়া থেকে আমরা জমির সব ধান নষ্ট হয়ে গেছে। ফসলের যে জমির যে ধান এগুলো কালো হয়ে গেছে, মানে পচা, এরপরে যে খড়গুলো নষ্ট হয়ে গেছে। এখন কিছু হালকা পাত্র রোদ উঠছে, কিন্তু ধান লাগার মতো ধান নাই, গেরায় ধান নষ্ট হয়ে গেছে। এটা বুশি হয়ে গেছে, গরু খাইতো না, আমরা খাই মুখি। আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি, আগামী 24 ঘন্টায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে যে পানি উন্নয়ন বোর্ড তারা জানিয়েছেন যে ইটনা উপজেলার ধনুবোলাই নদীর পানি কিন্তু 9 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। চামড়াঘাটের মগরা নদীর পানি 7 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এইভাবে এই যে মিষ্টি আলু ক্ষেত করছে, মিষ্টি আলু ক্ষেত তো হয়ে গেছে গা, 20 কাটা ক্ষেত পচে গেছে গা। রুট গার্ডও নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ক্ষতি, মানে ধান যে আনবো এই বাও নাই, তাই সরকারের চাওয়া এটা আমাদের একটু রুট গার্ডও হয়। এই পর্যন্ত প্রায় 75
70% ধান কর্তন করা হয়েছে। 13,000 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় 60,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন। হাওর অঞ্চলের দুর্ভোগ নিয়ে যুক্ত ছিলাম আমি মশিউর রহমান, দীপ্ত সংবাদ। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তাদের প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে রবিবার ব্যাংকের কর্পোরেট কার্যালয় সহ সারা দেশের সকল শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 25 বছর পূর্তি উপলক্ষে গ্রাহক সেবা আরও গতিশীল করতে 12টি নতুন এসএমই বিনিয়োগ প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 2001 সালের 10 মে যাত্রা শুরু করা এই ব্যাংকটি বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে 142টি শাখা, 5টি উপশাখা, প্রায়োরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, এটিএম বুথ এবং এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সুবিধা দিয়ে আসছে। ব্যাংকটির মোট আমানতের পরিমাণ প্রায় 31,000 কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। দেশের বাইরের খবর। মাত্র 500 টাকা পারিশ্রমিক দিয়ে শুরু করা জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা শুরু করা বিজয়ের রাজনৈতিক উত্থানও যেন সিনেমার গল্পকেই মনে করিয়ে দেয়। শপথ নিয়েই বিনামূল্যে বিদ্যুৎ, নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী সহ বেশ কয়েকটি সরকারি আদেশে সই করেছেন বিজয়। 4 দিনের টানটান নাটকীয়তা ও নানা জল্পনা কল্পনার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনপ্রিয় অভিনেতা চন্দ্রশেখর জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। রোববার স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন তিনি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। একই সাথে শপথ নেন নতুন সরকারের 9 মন্ত্রীও। অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক জয়ধ্বনি দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। শপথ নেয়ার ঠিক আগ মুহূর্তে মঞ্চে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অনুষ্ঠানের বিশেষ চমক ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এছাড়া বিজয়ের মা বাবা ছাড়াও ভারতীয় জনতা পার্টির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শপথ নিয়েই পুরোদমে দায়িত্ব পালন শুরু করেছেন বিজয়। আবাসিক গ্রাহকদের 200 ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের সরকারি আদেশে সই করেন তিনি। একজন সহকারী পরিচালকের ছেলে থেকে মুখ্যমন্ত্রী হওয়া নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন বিজয়। জনগণকে মিথ্যা আশ্বাস না দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায় বিচারের এক নতুন যুগের শুরুর প্রতিশ্রুতিও দেন বিজয়। নির্বাচনে এককভাবে 108টি আসন পেলেও বিধানসভায় 118 আসনের কোটা পূরণ না হওয়ায় গত কয়েকদিন রাজনৈতিক টানাপোড়েন ছিল রাজ্যটিতে। বারবার বাধার মুখেও হার মানেননি বিজয়। শনিবার পর্যন্ত চলা রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটে সন্ধ্যায়, যখন 2জন করে বিধায়ক সহ ভিসিকে এবং IUML উভয়ই বিজয়কে সমর্থন জানায়। এই সরকার গঠনের মধ্যে দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন এলো। প্রায় 60 বছর পর ডিএমকে ও AIADMK'র বাইরে অন্য কোনো দল সরকার গঠন করলো। বিশ্লেষকদের মতে এটি রাজ্যের রাজনীতিতে নতুন যুগের সূচনা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, পুলিশ সপ্তাহে আহ্বান প্রধানমন্ত্রীর। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। শপথ নিয়েছেন 9 মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।